শুরু করি সৌরভপ্রিয়বাবু আপনার কাছ থেকে। এটার জন্য ভোট দিয়েছিল বাংলার মানুষ বলে মনে হয়, এটা দেখার জন্য? যে ঘটনাটা ঘটেছে তো অবশ্যই দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। আর 2 নম্বর কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে ডাক্তার না যে উনি সব জায়গায় গিয়ে অপারেশন করছে, চোখের অপারেশন বা হার্টের অপারেশন উনি তো করছেন না, উনি মন্ত্রী। এবার বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো স্বাস্থ্যমন্ত্রী? হ্যাঁ, অশ্বিনী বৈষ্ণব ট্রেন চালান না, এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে রেল দুর্ঘটনায় মৃতদের জন্য ঠিক তাহলে রেল দুর্ঘটনায় মৃতদের জন্য আজও কেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী রয়েছেন? ওনাকে রেল মন্ত্রক থেকে তাহলে সরিয়ে দেওয়া উচিত তোমার যুক্তি অনুযায়ী। না, উল্টোটা বলছি, আপনাদের যুক্তি অনুযায়ী। না, আমি এটা বলতে যাচ্ছি, আমি দাবি করেন, আমি তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলতে যাচ্ছিলাম। একদম উনি যদি রেল না চালিয়ে পদত্যাগ করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন। না, সেটাই বললাম যে উনিও যেমন ট্রেন চালান না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অপারেশন করেন। তাহলে অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাওয়া ভুল ছিল? না, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, কোনটা ঠিক? যেমন একটা ঠিক। না, আমি একটা কথা কি বলছি, অন্তত যারা দোষী। না, আইদার আপনি বলুন যে অনির্বাণ আমরা অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলে নিচ্ছি, আমি এখনই বলছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যারা নাকি এর সঙ্গে যুক্ত, যাদের গাফিলতির জন্য এতগুলো মানুষের প্রাণ গেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যদি নেওয়া হয় অবশ্যই সেটাকে মেনে নেওয়া দরকার। উনি যদি এখন বলেন না এইভাবে করে হচ্ছে, কি করা যাবে, একটা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত না। আমিও এটা বলি যে এই যে শিশু মৃত্যু নিয়ে রাজনীতি, না আমি বলি শিশু না, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে একটা কথা ডাক্তারদের বার্তা দিয়েছেন যে এই রেফার যে বিষয়টা, এই রেফার বিষয়টা বন্ধ করতে হবে। কিন্তু আমি বলি দুর্ভাগ্যজনক, আমি এটা অস্বীকার করছি না যে না রেফার হচ্ছে না বা সরকারি হাসপাতালে পুরোটাই ভালো ট্রিটমেন্ট হচ্ছে, রেফার কেন হয় না। কিন্তু আমি এটা কথা বলি, কিছু ডাক্তারদের এই গাফিলতির জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদনাম হচ্ছে। আমি বলতে চাই সেই ডাক্তারদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এনাফ টাইম পাবেন আবার বলবার জন্য। আমি একটু ডাক্তারদের ভূমিকাটা বুঝে নিই। ডক্টর সজল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। সজলবাবু, আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, রেফারের ভূমিকা নিয়ে, রেফারের কথা নিয়ে কথা হচ্ছে যে ডাক্তাররা রেফার করে দেন বলে এভাবে মৃত্যু হচ্ছে। আপনি তো সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গেই যুক্ত, আপনার কি মনে হয় এতগুলো শিশু মৃত্যুর কারণ, চোখের ছানি অপারেশন করতে গিয়ে চোখটাই হারিয়ে ফেলার কারণ সবটাই চিকিৎসকরা? হ্যাঁ, এইটা সবসময় আমরা দেখেছি যে সরকার শাসন ক্ষমতায় যারা থাকে তারা আলটিমেটলি চিকিৎসকদের উপরে তাদের যে দায়, সমস্ত কিছুর দায়ভার কিন্তু চাপিয়ে দেয়। এটা বরাবরেরই নিয়ম। এই সরকার আমরা এর আগেও দেখেছি যে রেফার আটকানোর জন্য তারা নানান রকমের কথা এবং ওপেনলি নানান রকমের থ্রেট এগুলো করছে, কিন্তু এটা কোনো সিস্টেম নয়। রেফার কিন্তু একটা সায়েন্টিফিক প্রসেস। একটা স্বাস্থ্য ব্যবস্থা চালাতে গেলে সেখানে রেফার হচ্ছে সায়েন্টিফিক প্রসেস। কারণ কোনো একটা হসপিটাল কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই যেখানে সমস্ত কিছুর চিকিৎসা হতে পারে। স্বাভাবিকভাবে একটা টায়ার থেকে আরেকটা টায়ারে রেফার করতে হবে রোগের বিশেষ অনুযায়ী, তার কি ধরনের রোগ হয়েছে সেই অনুযায়ী। এটাই স্বাভাবিক নিয়ম এবং সেটা যাতে একটা সিস্টেমে চলে, সায়েন্টিফিক সিস্টেমে চলে, যে পরিকাঠামোতে যতটুকু চিকিৎসা হওয়ার দরকার, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে সেকেন্ডারি টায়ার বা টার্সিয়ারি টায়ার, সেই জায়গাগুলো, সেই পরিকাঠামোগুলো ঠিক মতো আছে কিনা, যে ম্যান পাওয়ার থাকার কথা সেইগুলো ঠিক মতো আছে কিনা, সেইটা দেখার দায়িত্ব কিন্তু আজকে প্রশাসনের বা সরকারের। সেইটাকে যদি তারা ফুলফিল করতে পারতো তাহলে দেখা যেত যে সেকেন্ডারি টায়ারে যে চিকিৎসাগুলো হওয়ার কথা সেগুলো করতে পারতো চিকিৎসকরা, তারাও খুশি হতো, মানুষও সেখানে খুশি হতে পারতো। কিন্তু সেই ব্যবস্থাপনা যেহেতু নেই, যার ফলে অনেক সময় তাদেরকে কিন্তু রেফার করতে হয়। হয়তো সেকেন্ডারি টায়ারে চিকিৎসা হয়ে যেতে পারে, সেই রোগীকেও অনেক সময় টার্সিয়ারি টায়ারে মেডিকেল কলেজে রেফার করতে হয়। আবার মেডিকেল কলেজগুলোর নামকে অবস্থা আজকে তৈরি করা হয়েছে যে মেডিকেল কলেজগুলো প্র্যাকটিক্যালি একটা প্রাইমারি হেলথ সেন্টারের আপগ্রেডেশন ছাড়া আর কিছু নয়। আমাদের দেশে যে নতুন নতুন মেডিকেল কলেজ যেগুলো তৈরি হচ্ছে, আমাদের রাজ্যে বিভিন্ন অন্য রাজ্যেও অনেক এরকম রয়েছে, বা সেকেন্ডারি টায়ারে যেসব চিকিৎসাগুলো হওয়ার কথা, যেগুলো সুপার স্পেশালিটি একটা করে ব্যানার টাঙিয়ে, সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, সেগুলো বেসিক্যালি একটা প্রাইমারি হেলথ সেন্টারটা ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেরকমই আছে। স্বাভাবিকভাবে সেখানে আজকে সমস্ত রোগের চিকিৎসা হবে না, সেটাই কিন্তু বাস্তব, সেটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক। অতএব সেই জায়গা থেকে মানুষকেও বুঝতে হবে, আজকে সরকারকেও বুঝতে হবে যে আজকে কোন জায়গায় কতটুকু চিকিৎসা হবে, সেই তার একটা সায়েন্টিফিক প্রসেস আছে, সেই নির্দেশিকাগুলো দিতে পারে, সেই অনুযায়ী চিকিৎসা হবে। আপনি যেটা বলছেন, চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস যেটা বলছেন যে ব্যানার ঝুলিয়ে দিয়ে একটা হাসপাতালকে সত্যি পুরোদস্তুর হাসপাতাল বানিয়ে ফেলা যায় না, যে হাসপাতালে সব রোগের চিকিৎসা হয়। নিশ্চিতভাবে ব্যানার ঝোলানোর পরে সেখানে চিকিৎসক চাই, চিকিৎসা কর্মী চাই, নার্স তো চাই, এবং তারপরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ওয়ার্ড বা বিশেষ ব্যবস্থাপনা চাই। আমি সজল ঘোষের কাছে আসবো। সজলবাবু, ডক্টর সজল বিশ্বাস যা বলছেন আর
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে, মানে দায়টা আপাতত রেফারের ঘাড়ে। আচ্ছা, রেফার হয়ে সজলবাবু আমার একটা প্রশ্ন, রেফার হয়ে 90 কিলোমিটার লাগে একটা হাসপাতাল পেতে, ফারাক্কা থেকে বহরমপুর পর্যন্ত আসতে হয়, তার আগে পাওয়া যায় না সজলবাবু? না, আপনি এরম ধরনের কথাবার্তা বলবেন না। হ্যাঁ, এগুলো আপনি ঠিক কথা বলছেন না। রেফার ধরুন নন্দীগ্রামেও সুপার স্পেশালিটি হসপিটাল ছিল, আপনি যদি মনে করেন যে আপনি নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটালে পায়ের চিকিৎসা হবে না মনে করে যদি আপনি SSKM গিয়ে চলে আসেন 100 কিলোমিটার দূরে, তার দায় কার আছে? সরকারের। যে নিয়ে এসছেন তার নিজের দায়। কে নিয়ে এসেছিলেন? কেস আপনি ভুলে গেলেন? নন্দীগ্রামে পায়ে চোট পেলো, বললো আমাকে আক্রমণ ভেঙে দেওয়া হয়েছে পাটা, হঠাৎ করে কেউ এসে আচমকা অন্ধকারের মধ্যে বাঁশ দিয়ে মেরে আচ্ছা, দিয়ে আপনি চলে গেল, ভুলে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা, ব্যাস মনে পড়েছে, ভেরি গুড। দেখুন, তৃণমূলের একটা বেশ ভালো নীতি আছে, বুঝলেন? ওরা যাই শুরু করে বলে যে দুর্ভাগ্যজনক, এরম ঘটনা অনভিপ্রেত, প্রতিদিন বলে। চোপড়ার করেছেন, সেদিন বলেছে। আপনি আরিয়াদহ করেছেন, সেদিন বলেছে। আপনি কুচবিহার বলেছেন, সেদিন বলেছেন। বলে আলটিমেটলি ওটা থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে ওরা শুরু করে দেয়, বলে আলটিমেটলি কিন্তু সেই সাবজেক্টের মধ্যে ঢুকে পড়ে, সেই একই রচনা তারা লিখতে শুরু করে। হ্যাঁ ঠিক, মুখ্যমন্ত্রী অপারেশন করেন না। ডাক্তার সজল বিশ্বাস যে কথা বলছেন এটা একদম ঠিক। আমি একটা হসপিটালের নাম বলছি, সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে রাতারাতি, বাইরের সাইনবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, অর্ধেক ডিপার্টমেন্টই তো নেই সেখানে। যদি মানুষ যায়, ধরুন নিউরোলজি ডিপার্টমেন্ট নেই, নিউরোলজির চিকিৎসার জন্য যদি মানুষ যায়, তাকে তো রেফার করতেই হবে। এছাড়া তো কোনো ব্যবস্থা নেই, কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী যাই বলুন, হ্যাঁ যদি এমনটা হতো যে আমি একটা মাতৃসদনে গেছি চোখের ছানি কাটাতে, হ্যাঁ সেখানে যদি আমি যাই তাহলে তারা আমায় রেফার করবে। যদি আমি একটা চোখের হাসপাতালে গেছি চোখের ছানি কাটাতে, উল্টে তারা আমার চোখটাকেই কেটে বাদ করে দিল, তাহলে তার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমি এটাও বলছি, আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে বেসরকারিভাবে হলেও আমি কোনোভাবে যুক্ত, তাই আমি এটা বুঝি যে সব ক্ষেত্রে ডাক্তারের ভুল ছিল না। একটা টোটাল সিস্টেমের ভেতরে আপনার অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা, পরিষ্কার, তার জীবাণু যেটা আমরা বলি ফিউ মেডিকেশন, সেগুলোর ব্যবস্থাটাকেও দেখতে হবে। সেগুলো কোনো কিছু ব্যবস্থাই নেই। একটা NICU-তে আপনি দেখুন যা বেড তার ডবল রোগী ঢুকে আছে, সেই NICU-তে আপনি কি করে ভাবছেন যে সেখানে ইনফেকশন হবে না? সেখানে তো ইনফেকশন হতে বাধ্য। এইখানে আমি একটু বলি, আপনি একটু আগে একটা কথা বলছিলেন না যে হেলথ মিনিস্টার হিসেবে উনি নিজেকে কত নম্বর দেবেন? দেখুন, সিএম শব্দটা হচ্ছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন অল সাবজেক্ট, মানে টোটাল মার্কস। উনি নিজের দপ্তরে রেখেছেন হেলথ, সেটা ফেল, উনি নিজেই বলেন। পুলিশ নিজেই বলেন ঘুষখোর, পকেটমার, চোর, হকারদের থেকে পয়সা নেয়, তার মানে সে ডিপার্টমেন্টও ফেল। উনি নিজে ফাইন্যান্স মিনিস্টার, সেই ফাইন্যান্সের কি অবস্থা পশ্চিমবঙ্গে, 6 লক্ষ কোটি টাকার ঋণ, আমি সেটাও ধরছি না, ফেল। কিন্তু তাহলে সব সাবজেক্টে ফেল হলে হ্যাঁ সেই মানুষটা সিএম হিসেবে কি করে 100 পেতে পারে? তাহলে তিনিও স্বাভাবিকভাবে ফেল। আমাদের প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই বৈষ্ণব যেমন রেল চালান না, সেরকম মুখ্যমন্ত্রী অপারেশন করেন না। কিন্তু মুখ্যমন্ত্রী অপারেশন করেন না মানে এই নয় মুখ্যমন্ত্রী ডাক্তারই বোঝেন না। উনি হঠাৎ করে কোনো একটা এতে ঢুকে গিয়ে, হসপিটালে ঢুকে গিয়ে সেখানকার সুপারকে তিনি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিতে পারেন। তিনি বোঝেন, তিনি টিভিতে দেখতেও পাওয়া যায়নি এমন একজন রুগীকে দেখেই বলেছিলেন যে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল, তার পোস্টমর্টম হয়নি, তার ডাক্তার রিপোর্ট হয়নি, তাকে মরার আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি বলে দিতে পারেন প্রেগনেন্ট ছিল। এরম একজন ডাক্তার যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হন, তার থেকে কি আমরা এটা আশা করতে পারি না যে 20টা মানুষ চোখ নিয়ে চোখ দেখাতে, চোখের দৃষ্টি ফেরাতে গেলেন, সরকার তার দৃষ্টি কেড়ে নিল। এতগুলো বাচ্চা তারা রেফার রোগে হোক বা অপুষ্টি যা যা বলছে সরকার, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মরে গেল, তাদের মাথার দেনাটা কমে গেল। অন্তত সেদিকটা ভাবুন যে আমরা একটা বাচ্চা জন্মালে যে 60,000 70,000 টাকা দেনা নিয়ে জন্মাচ্ছি, সেই দেনা থেকে সে মুক্তি পেয়ে গেল। আজকে এই রকম একটা পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি। এটা ভাবতেও খারাপ লাগে যে একটা দল শুধুমাত্র তাদের নিজস্ব, একেবারে নিজস্ব, রাজ্যের মানুষের কোনো সম্পর্ক নেই, নিজের স্বার্থ, নিজের সিদ্ধির জন্য তারা নির্লজ্জভাবে তাদেরকে সমর্থন করে। যদিও তারা বৈধ হতে পারে, তারা সবাই অবৈধ। তারা অবৈধ সমর্থক, অবৈধভাবে তারা মুখপত্র হয়ে তারা এখানে আসে এবং বলে। না, আমি